আসসালামু আলাইকুম। আশা করি সবাই ইনশাল্লাহ ভালো আছেন। আমরা তাপগতিবিদ্যা পড়ছিলাম এবং আগের দুইটা লেকচারে আমরা অ্যাকচুয়ালি তাপগতিবিদ্যার যে জিনিসপত্রগুলো কাভার করছি সেটা হচ্ছে তাপমাত্রা পরিমাপ সংক্রান্ত যত যা কিছু আছে সেই জিনিসপত্রগুলো কিন্তু আগের দুইটা লেকচারে কাভার করছি। সো আজকে আমরা অ্যাকচুয়ালি তাপগতিবিদ্যার মূল যে পোর্শনটা আছে, মানে হচ্ছে আমরা সাধারণত তাপগতিবিদ্যা অধ্যায়ে অনেক বেশি ফোকাস করি হচ্ছে তাপগতিবিদ্যার যে সূত্রগুলো আছে সেই সূত্রের উপরে। তো আজকে আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা অ্যাকচুয়ালি শুরু করব। তাহলে চলেন আমরা আজকে পড়া শুরু করব অ্যাকচুয়ালি যে জিনিসটা দিয়ে, সেটা হচ্ছে মোলার আপেক্ষিক তাপ বা মোলার স্পেসিফিক হিট কাকে বলে সেটা বোঝা দিয়ে অ্যাকচুয়ালি শুরু করব আমাদের হচ্ছে এই তাপগতিবিদ্যার লেকচার নাম্বার 3। সো একটা জিনিস খেয়াল করেন, যে কোনো তাপগতীয় সিস্টেম, আমার দুনিয়ার যে কোনো তাপগতীয় সিস্টেম অ্যাকচুয়ালি কী করে, সে তাপটাকে গ্রহণ করে বা তাপটাকে বর্জন করে। আর তাপ গ্রহণ বর্জনের পাশাপাশি সিস্টেমের কিছু পরিবর্তন ঘটে। এখন প্রথম যে প্রশ্ন এবং খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, সেটা হচ্ছে একটা তাপগতীয় সিস্টেম সে সর্বোচ্চ কতটুকু তাপ শোষণ করতে পারে সেটা কিন্তু আমাদের জানতে হবে, যে তাপগতীয় সিস্টেম কতটুকু তাপ শোষণ করবে বা একটা তাপগতীয় সিস্টেম কতটুকু তাপ বর্জন করবে, এটা কিন্তু আমাদের জানাটা খুব জরুরি অ্যাকচুয়ালি। তাহলে আমরা শুরু করি প্রথমেই যে কোনো একটা সিস্টেমের মোলার স্পেসিফিক হিট বা মোলার আপেক্ষিক তাপ দিয়ে আমরা শুরু করব। সো একটা ডেফিনেশন দিয়ে শুরু করব আমরা। সেই ডেফিনেশনটা হচ্ছে মোলার আপেক্ষিক তাপ বা মোলার স্পেসিফিক হিট। সো এখন কিছুক্ষণের পড়ালেখা আমাদের একদম পিওর ডেফিনেশন বা বাংলা প্যাচাল টাইপ। সো আমরা তাহলে ডেফিনেশনগুলো দিয়ে শুরু করি। প্রথমেই শুরু করব আমরা মোলার আপেক্ষিক তাপ বা মোলার স্পেসিফিক হিট দিয়ে। সো মোলার আপেক্ষিক তাপ, এই মোলার আপেক্ষিক তাপ কাকে বলা হয়? মোলার স্পেসিফিক হিট। আমি যদি 1 মোল কোনো গ্যাস নেই, এই 1 মোল কোনো গ্যাসের তাপমাত্রা 1 মোল কোনো গ্যাসের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে মোলার আপেক্ষিক তাপ বলে। সুতরাং দেখেন, আমি যদি 1 মোল কোনো গ্যাস নেই, এই 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বা হচ্ছে আমাদের 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হবে তাকে বলা হয় ওই গ্যাসটার মোলার আপেক্ষিক তাপ। এখন এইখানে একটা জিনিস খেয়াল করেন, আমি কিন্তু 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ানো আর 1 কেলভিন বাড়ানো যে একই কথা, এটা কিন্তু আমরা তাপমাত্রার স্কেলগুলো যখন ডেভেলপ করছি তখন কিন্তু খুব সুন্দর মতো আমি আপনাদেরকে বুঝাইছিলাম। যখন আমি তাপমাত্রার স্কেলগুলো পড়াচ্ছিলাম আপনাদেরকে, ডিগ্রি সেলসিয়াস, কেলভিন এবং ফারেনহাইট, এই তিনটা স্কেলের মধ্যে যখন আমরা সম্পর্ক দেখছিলাম তখন কিন্তু আমি আপনাদেরকে সুন্দর মতো বুঝিয়ে রাখছিলাম যে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করা আর আসলে 1 কেলভিন তাপমাত্রা বৃদ্ধি করা, এই দুইটার মধ্যে কোনো ডিফারেন্স নাই, দুইটা আসলে একই কথা। তাহলে এখন অ্যাকচুয়ালি আমরা এই যে মোলার আপেক্ষিক তাপের সংজ্ঞা যখন দেখছি,
আমরা কিন্তু এখানে দেখতেছি কার জন্য, গ্যাসীয় সিস্টেমের জন্য। আমরা তাপগতিবিদ্যায় মোটামুটি সবচেয়ে বেশি কাজ করব গ্যাস নিয়ে। এখন গ্যাসের সাধারণত মোলার আপেক্ষিক তাপ হয় দুইটা। সো গ্যাসের মোলার আপেক্ষিক তাপ কয়টা? দুইটা। গ্যাসের মোলার আপেক্ষিক তাপ দুইটি। এখন এই যে গ্যাসের দুইটি মোলার আপেক্ষিক তাপের প্রথমটা, এক নাম্বার হচ্ছে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। যেটাকে আমরা সিভি দ্বারা সূচিত করি। এই যে দেখেন, মোলার স্পেসিফিক হিট ফর কনস্ট্যান্ট ভলিউম, নিচে এই যে ভিটা যেটা দেওয়া আছে, এই ভিটা দিয়ে আসলে বোঝানো হয় এটা হচ্ছে যে আয়তনটা স্থির বা ধ্রুব রাখা হচ্ছে। ওকে, তাহলে এখন একটা জিনিস খেয়াল করি আমরা, যে স্থির আয়তনে গ্যাসের যে মোলার আপেক্ষিক তাপ, সেটার সংজ্ঞাটা কি হবে? বুঝতেই পারতেছেন, আয়তন স্থির রাখতে হবে। তাহলে আয়তন স্থির রেখে এক মোল কোনো গ্যাসের তাপমাত্রা এক কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ বলে, এবং প্রকাশ করা হয় সিভি দ্বারা। এখন গ্যাসের বেলায় আয়তন যেমন স্থির রাখা যায়, গ্যাসের বেলায় কিন্তু চাপটাকেও আমরা কি করতে পারি? স্থির রাখতে পারি। তাহলে এবার সেকেন্ড যে জিনিসটা পড়ব সেটা হচ্ছে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, যেটাকে আমরা প্রকাশ করব সিপি দ্বারা। সো তাহলে সেকেন্ড যে জিনিসটা আমরা পড়ব সেটা হচ্ছে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ। তাহলে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে 2 নাম্বার যেটা শিখব, স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, সিপি। তাহলে এইখানে ডেফিনেশন বা সংজ্ঞাটা কিভাবে দিব? দেখেন, স্থির আয়তনের বেলায় আমরা কি করছিলাম? স্থির আয়তনের বেলায় আমরা অ্যাকচুয়ালি যে আয়তনটা ছিল সেটা স্থির রেখে দিয়েছিলাম। এখন যখন আমরা স্থির চাপের কথা বলছি, তখন কি স্থির রাখবো? তখন আমরা স্থির রাখবো হচ্ছে চাপ স্থির রেখে দিব। তাহলে আমরা এখানে স্থির চাপে যখন মোলার আপেক্ষিক তাপের কথা চিন্তা করছি, তখন চাপ স্থির রেখে এক মোল কোনো গ্যাসের তাপমাত্রা এক কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে স্থির চাপে
মোলার আপেক্ষিক তাপ বলে। সুতরাং দুইটা ডেফিনেশন বা সংজ্ঞা কিন্তু আমরা পেয়ে গেছি। ওকে, তাহলে খেয়াল করেন আমরা এই যে গ্যাসের মোলার যে আপেক্ষিক তাপ, সেই মোলার আপেক্ষিক তাপের যে ডেফিনেশন আছে সেই ডেফিনেশনটা কিন্তু আমরা জেনে গেছি। দুই ধরনের মোলার আপেক্ষিক তাপ সম্পর্কেও আমরা জেনে গেলাম। আমরা নেক্সট যে জিনিসটা দেখব সেটা হচ্ছে এই যে মোলার আপেক্ষিক তাপ দুইটা সিপি আর সিবি এর মধ্যে সম্পর্কগুলো আমরা একটু পরে আসব, যে সিপি সিবি এর মধ্যে সম্পর্ক কি, বা সিপি কিভাবে নির্ণয় করতে হবে, সিবি কিভাবে নির্ণয় করতে হবে, এই জিনিসপত্রগুলো আমি আপনাদেরকে ইনশাল্লাহ বিস্তারিত শিখাবো। প্রত্যেকটা জিনিস আমি ধরে ধরে শিখাবো, এটা নিয়ে টেনশন করার কিছু নাই। আর হচ্ছে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা পড়ে সেখান থেকে অ্যাকচুয়ালি সিপি সিভি এই জিনিসগুলো আমরা নির্ণয় করতে শিখব। তাহলে চলেন আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র। যে তাপগতিবিদ্যার প্রথম সূত্র আসলে কি বলে সেটা একটু দেখব। এখন তাপগতিবিদ্যার প্রথম সূত্র কি বলে সেটা বোঝার জন্য আমাদের অ্যাকচুয়ালি সবার প্রথম যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র আসলে বলতে গেলে শক্তির নিত্যতা সূত্রেরই একটা বিশেষ রূপ। কিভাবে সেটা একটু আমি বুঝিয়ে বলি। যে এক্সাম্পলটা আমি সবসময় দেই হচ্ছে দুই ভাবে এক্সাম্পলটা দেই। আমি প্রথম এক্সাম্পলটা দেই সবসময় ভাত রান্না করা দিয়ে। যে ইউজুয়ালি সবাই মোটামুটি ভাত রান্না করা দেখছেন যে ভাত কিভাবে রান্না করা হয়। এখন যখন আমি ভাত রান্না করতেছি তখন কি করি, কোন একটা পাতিলের মধ্যে ভাতটাকে চালটাকে অ্যাকচুয়ালি বসাই, চাল এবং পানির মিশ্রণ সেটাকে বসিয়ে দিই কোন একটা চুলায়। তারপর যখন এই যে পানিটা কি হয় ফুটতে থাকে, পানিটা ফুটতে থাকতেছে, একটা সময় যে চালটা আস্তে আস্তে কিসে রূপান্তরিত হয়, ভাতে রূপান্তরিত হয়। এখন একটু মনোযোগ দিয়ে আপনারা যদি ভাত রান্না করার প্রসিডিউরটা দেখেন বা ভাত কিভাবে রান্না হচ্ছে সেটা যদি একটু মনোযোগ দিয়ে আপনারা দেখেন, সেক্ষেত্রে আপনারা দেখতে পাবেন যে শুরুতে কিন্তু যে ঢাকনাটা আছে, ভাতের পাতিলের যে ঢাকনাটা আছে এটা কিন্তু শুরুতে নড়াচড়া করে না, শুরুতে এটা স্থির অবস্থায় থাকে। বেশ কিছুক্ষণ তাপ দেওয়ার পরে যখন ভাতের পাতিলটা আর নতুন করে তাপ গ্রহণ করতে পারে না, যে সে ভিতরে যতটুকু তাপ গ্রহণ করতে পারতো নিয়ে ফেলছে, তারপরে যে কিন্তু ঢাকনাটা নড়তে শুরু করে। আবার বুঝিয়ে বলতেছি, আমার ভাতের পাতিলে আমি চাল রাখছি, পানি রাখছি, রেখে তাপ দিতে শুরু করলাম। এখন শুরুতেই কিন্তু ভাতের পাতিলের যে ঢাকনা আছে এই ঢাকনাটা নড়বে না, ভাতের পাতিলের ঢাকনাটা বেশ কিছুক্ষণ পরে নড়ে। কেন? কারণ শুরুতে চাল এবং পানি এরা হচ্ছে তাপটাকে গ্রহণ করতেছে। যখন যে চাল এবং পানি আর তাপ নিতে পারতেছে না তখন যে ঢাকনা নড়তেছে, তার মানে এক্সটার্নালি বা বাইরে কাজ করতেছে। সুতরাং আমি যখন কোন একটা সিস্টেমে বাইরে থেকে তাপ দিব, শুরুতে সিস্টেমের অন্তঃস্থ শক্তি বা ইন্টারনাল এনার্জি বাড়ে, তারপর সিস্টেমটা কাজ করে। এটা অ্যাকচুয়ালি তাপগতিবিদ্যার প্রথম সূত্র। এখন আমি সূত্রটাকে একটু ভিন্নভাবেও ব্যাখ্যা করব। ধরেন আমি একজন মানুষ, নেগেটিভ এনার্জি নেওয়ার একটা ক্যাপাসিটি আছে। সে ফর এক্সাম্পল আমি 10টা পর্যন্ত খারাপ কথা হজম করে ফেলতে পারি। সো জিনিসটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। যে আমি একটা সিস্টেম, আমি অনেকক্ষণ ধরে তাপগতীয় সিস্টেম সিস্টেম করতেছি, কিন্তু আসলে তাপগতীয় সিস্টেম কি সেটা বলতেছি না, তাই না? সো প্রশ্নটা জাগা স্বাভাবিক, ভাই সিস্টেম কি বস্তু। তো সিস্টেমের একেবারে ডিটেলস আলোচনায় পরের দিকে আসব। আপাতত মনে রাখি যে একটা আবদ্ধ জায়গা, যে জায়গার মধ্যে তাপগতীয় কোন একটা প্রক্রিয়া চলতে পারে সেটা হচ্ছে সিস্টেম। তাহলে এখন আমি একটা তাপগতীয় সিস্টেম হিসেবে নিজেকে বিবেচনা করব। তাহলে আমার একটা ক্যাপাসিটি বা ধারণ ক্ষমতা আছে তাপ নেওয়ার। এখন এই তাপটাকে বলি আমরা নেগেটিভ এনার্জি হিসেবে। ধরেন আমাকে কেউ বকবে, এখন আমার তো বকা খাওয়ার একটা অ্যাবিলিটি, একটা সহ্য ক্ষমতা আছে। ধরেন আমি 10টা পর্যন্ত বকা খাইতে পারি, যে 10টা পর্যন্ত বকা আমার হজম হয়ে যায়।
কিন্তু 10-এর বেশি বকা হইলে আমি আর হজম করতে পারি না। এখন তাহলে এই জিনিসটা দেখেন, ধরেন আমাকে একটা বকা দেওয়া হইলো, আমি শুনলাম একটা বকা খাইছি, আমি কিন্তু কোনো রিয়াকশন দেখাবো না, কারণ আমার সহ্য ক্ষমতা 10 পর্যন্ত। কিন্তু আমি কি ভিতরে ভিতরে একটু মন খারাপ হবে না? হ্যাঁ, আমারে বকলো। এরপর দুটো বকা দেওয়া হইলো, আরেকটু মন খারাপ হলো, এই আরেকটু বকা দিল, খারাপ। তিনটা বকা দিল, আরেকটু মেজাজ খারাপ হইলো, এই তিনটা বকা দিছে, খুব খারাপ। চারটা বকা, পাঁচটা বকা, আমি কিন্তু ভিতরে ভিতরে খেপতেছি কিন্তু কিছু বলতেছি না। তো এটা হচ্ছে অন্তঃস্থ শক্তির পরিবর্তন, অন্তঃস্থ শক্তি বাড়তেছে। আমাকে যদি বকা দেওয়া হয় বাইরে থেকে, হিট এনার্জি, বকাটাকে আমি হিট এনার্জি হিসেবে চিন্তা করছি। তো আমাকে যদি বকা দেওয়া হয় বাইরে থেকে, হিট এনার্জি দেওয়া হচ্ছে, আমি কিন্তু গরম হচ্ছি। 10 নাম্বার বকা পর্যন্ত আমি নিতে পারবো, কিছুই বলবো না, কিন্তু 10 নম্বর বকা পর্যন্ত আমি ওয়েট করবো। বলতেছিস, বলতে থাক, দেখা যাক কতদূর বলতে পারিস। 10 নাম্বার বকা দেওয়া শেষ, আমার কিন্তু সহ্য ক্ষমতা শেষ, আর নিতে পারতেছি না। এবার 11 নাম্বার বকার সময় কি করব? আমি উঠে দিব মায়ের, যে হয়েছে, অনেক বকাবাগি করছো, অনেকক্ষণ সহ্য করছি, আর পারতেছি না, এখন হচ্ছে ভাঙচুর পর্ব চলুক। তো যে কোনো তাপগতীয় সিস্টেমে আসলে বেসিক ফিচার এইটা, যে প্রথমে সে বেশ কিছুক্ষণ এনার্জিটা অ্যাবজর্ব করতে পারে, শোষণ করতে পারে। কতক্ষণ? যতক্ষণ পর্যন্ত তার ধারণ ক্ষমতায় সে নিতে পারে। যে আর ধারণ ক্ষমতায় নিতে পারে না, তখনই সে কি করে? ওয়ার্ক ডান বা কৃত কাজে বাকি শক্তিটাকে রূপান্তর করে। তাহলে আমরা এখানে তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা, এই ভাতের পাতিলের এক্সাম্পল হোক বা আমাকে তাপগতীয় সিস্টেম হিসেবে বিবেচনা করে হোক, কিরকম ভাবে আসে? তাপগতিবিদ্যার প্রথম সূত্র। দেখেন, বাইরে থেকে তাপ দেওয়া হচ্ছে, তাহলে প্রদত্ত যে তাপ, সেটাকে যদি আমরা বলি ডিকিউ, প্রদত্ত তাপ, এই তাপের কিছু অংশ, প্রথম প্রথম তাপটা দিয়ে আমি কি করতেছিলাম? নিজের অন্তঃস্থ শক্তি বাড়াচ্ছিলাম, ইন্টারনাল এনার্জি বা অন্তঃস্থ শক্তি বাড়াচ্ছিলাম, ডিইউ, প্লাস তারপরে যে কি করলাম? কাজে রূপান্তর করলাম, ডিডব্লিউ। তো আমি সরাসরি গাণিতিক ভাবেই প্রথম সূত্রটাকে দেখাইলাম। তার মানে এইভাবে বলা যায় যে তাপ, যে তাপটা দিব সেটা হচ্ছে অন্তঃস্থ শক্তির পরিবর্তন প্লাস কৃত কাজ। এখন দেখেন, এইখানে কিন্তু আমি শুরুর দিকে বলছিলাম যে এইটা একটা শক্তির নিত্যতা সূত্রের অল্টারনেট ফর্ম। খেয়াল করে দেখেন, আপনার শক্তির নিত্যতা সূত্রে কি বলা হয়? যে মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট এবং অপরিবর্তনীয়। তাহলে যে পরিমাণ তাপ আপনি দিচ্ছেন, ওই তাপটাই অ্যাকচুয়ালি অন্তঃস্থ শক্তির পরিবর্তন এবং কৃত কাজ দুইটা মিলিয়ে মোটমাট আসবে। এখন এইখানে মূল আলোচ্য বিষয়টা হচ্ছে ডিকিউ, ডিইউ, ডিডব্লিউ, এই জিনিসগুলো আমরা কিভাবে আসলে নির্ণয় করব, যে ডিকিউটা কিভাবে মাপবো, ডিইউটা কিভাবে মাপবো, ডিডব্লিউটা কিভাবে মাপবো, এই মাপামাপির হিসাবের ব্যাপার আছে। এবং আরেকটা ব্যাপার আছে, যে কখন ডিকিউটা ধনাত্মক হবে, কখন ডিকিউটা ঋণাত্মক হবে, কখন ডিইউটা ধনাত্মক হবে, কখন ডিডব্লিউ ঋণাত্মক হবে, এটা হচ্ছে আমাদের জানতে হবে। এখন আমরা একটু বইয়ের ভাষায় তাপগতিবিদ্যার প্রথম সূত্র যেটা আছে, এইটাকে অ্যাকচুয়ালি একটু লিখে রাখি, যে আমাদের এখানে তাপগতিবিদ্যার প্রথম সূত্র বইয়ের ভাষায় অ্যাকচুয়ালি কিভাবে বলা যায়। সো আমরা এইভাবে বলতে পারি, যখন কোনো সিস্টেম বা যখন কোনো ব্যবস্থায় আমরা তাপ প্রদান করি, ওই প্রদত্ত তাপের কিছু অংশ অন্তঃস্থ শক্তির পরিবর্তনে ব্যবহৃত হবে, বাকি অংশ কৃতকাজে রূপান্তরিত হয়। তাহলে কোন সিস্টেম বা ব্যবস্থায় তাপ প্রদান করা হলে
প্রদত্ত তাপের কিছু অংশ অন্তঃস্থ শক্তির পরিবর্তনে ব্যয় হয়। বাকি অংশ কৃতকাজে ব্যয় হয়। সুতরাং আমার তাহলে একটা সিস্টেমে আমি যখন তাপ দিচ্ছি ডিকিউ, এই ডিকিউটাকে আমরা বলবো গৃহীত বা বর্জিত তাপ। ডিউটা হচ্ছে অন্তঃস্থ শক্তির পরিবর্তন। আর ডিডব্লিউ হচ্ছে কৃতকাজ। এখন এই যে আমাদের ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডব্লিউ যে সূত্রটা পেলাম, এই সূত্রটার কোন অংশ কি মিন করে বা কার মান কিভাবে নির্ণয় করব সেটা এখন আমাদের ইস্যু। আমি শুরু করব উল্টা দিক থেকে, আমি ডিডব্লিউ দিয়ে শুরু করব। তাহলে কৃতকাজ, কৃতকাজ ডিডব্লিউ। এখন দেখেন নরমালি আমরা ডিডব্লিউ সমান এফ ডিএক্স জানি, করে আসছি। আমরা কৃতকাজ সমান কি বল ইনটু যে সরণ, সেটা থেকে কৃতকাজ পাই। কিন্তু গ্যাসের বেলায় তো বল আসলে ইস্যু না, গ্যাসের বেলায় আমরা আসলে পাই কি চাপ। গ্যাস হচ্ছে চাপ প্রদান করে। তাহলে গ্যাসের বেলায় এফ ইকুয়ালস টু চাপ ইনটু ক্ষেত্রফল। তাহলে এফ ইকুয়ালস টু চাপ ইনটু ক্ষেত্রফল। কিন্তু দেখেন ক্ষেত্রফলের সঙ্গে সরণকে যদি আমরা গুণ করি তাহলে এটা হচ্ছে আয়তনের পরিবর্তন বোঝায়। একটু দেখাই আপনাদের, ধরেন এটা একটা গ্যাস সিলিন্ডার, সিলিন্ডারের মুখে একটা পিস্টন লাগানো আছে, এটা একটা পিস্টন। তাহলে এই সিলিন্ডারের মধ্যে যদি গ্যাস থাকে, এখানে গ্যাস অণুগুলো আছে, আমার যদি সিলিন্ডারের এই গ্যাসটা প্রসারিত হয়, সে পিস্টনটাকে উপরের দিকে ধাক্কা দিবে, তাহলে তার যে ধাক্কার জন্য বল যদি এফ হয়, চাপ কত পি, পি ইন্টু এরিয়া এ, এটা থেকে আসবে বল এফ। এবার আমার ধরেন এই পিস্টনটা উপরের দিকে ডিএক্স পরিমাণ উপরের দিকে উঠছে, পিস্টনটার উপরের দিকে সরণ হয়েছে ডিএক্স, আর পিস্টনের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ। তাহলে এ ইন্টু ডিএক্স থেকে আসলে কি আসবে, আয়তনের পরিবর্তন আসবে। তাহলে ডিডব্লিউ ইকুয়ালস টু পিডিভি। সো গ্যাসীয় সিস্টেমে এইভাবে অ্যাকচুয়ালি কৃতকাজ ডিডব্লিউ সমান পিডিভি আসে। এখন দেখেন আয়তন যদি বাড়ে, একটা গ্যাসের আয়তন কোনো কারণে বাড়ছে, তাহলে কৃতকাজটা হবে ধনাত্মক। সো ডিডব্লিউ ইকুয়ালস টু পজিটিভ যখন ডিভি পজিটিভ বা আয়তন বাড়ে, বা গ্যাস প্রসারিত হয়। একটা গ্যাস যদি কোনো কারণে প্রসারিত হয়, তার মানে তার আয়তন বাড়তেছে, তখন তার কৃতকাজটা হয় ধনাত্মক। এখন এই যে যখন আয়তন বাড়তেছে একটা গ্যাসের, সে কি করতেছে, সিলিন্ডারটা পিস্টনটাকে বাইরের দিকে ঠেলতেছে। তাহলে সিস্টেমটা হচ্ছে এই সিলিন্ডারটা। এখন কাজটা কে করতেছে, তাহলে সিলিন্ডারটা এখন কাজ করতেছে বা সিস্টেমটা কাজ করতেছে। এইটাকে বলা হয় সিস্টেম দ্বারা কৃতকাজ।
এই জিনিসগুলা কেন আমি এত সময় নিয়ে পড়াচ্ছি, কারণ আপনারা ম্যাথ করার সময় এইসব জায়গাতেই ঝামেলায় পড়েন, যে ডিডাব্লিউটা কখন পজিটিভ ধরবো, ডিডাব্লিউটা কখন নেগেটিভ ধরবো। এই জিনিসগুলা কিন্তু অ্যাকচুয়ালি যদি এক্সপ্লেনেশনটা মাথায় না থাকে, তাহলে যে শুধু শুধু ঝামেলার মধ্যে পড়ে যাবেন। তাহলে এখন কিন্তু আমরা বুঝতেছি যে যদি আয়তন বৃদ্ধি পায় বা গ্যাস প্রসারিত হয়, তাহলে অ্যাকচুয়ালি ডিডাব্লিউটা পজিটিভ হবে এবং ওইটাকে আমরা বলবো কি সিস্টেম দ্বারা কৃত কাজ। আর যদি ডিডাব্লিউটা নেগেটিভ, কখন? যখন আয়তনটা কমে যাবে। এখন এই সিলিন্ডারের আয়তন কমানোর জন্য আপনাকে কি পিস্টনটাকে চেপে নিচে নামাইতে হবে। তাহলে পিস্টনটাকে চেপে যদি নিচে নামান, গ্যাসটাকে কি করতেছেন? সংকুচিত করতেছেন বা আয়তন কমে বা গ্যাস সংকুচিত হয়। এক্ষেত্রে সিস্টেমের উপর কৃতকাজ। তাহলে একটা হচ্ছে সিস্টেম দ্বারা কৃত কাজ, সেটা ধনাত্মক, আর আরেকটা হচ্ছে সিস্টেমের উপরে কৃত কাজ, যেটা হচ্ছে ঋণাত্মক। সো আমরা তাহলে এখান থেকে যদি একটু এক্সাম্পল আকারে আসি, যে কখন কাজটা ধনাত্মক হবে, কখন কাজটা ঋণাত্মক হবে, এটা একটু এক্সাম্পল আকারে আমরা একটু চিন্তা করি। একটা ছোট্ট এক্সাম্পল নেই। ধরেন আমার এখানে একটা গ্যাস সিলিন্ডার আছে, এখানে একটা পিস্টন আছে। তাপ প্রয়োগে গ্যাসের আয়তন 1 লিটার থেকে বেড়ে 1.75 লিটার হলে ও সিলিন্ডারে চাপ 1.2 বায়ুমণ্ডলীয় চাপ হলে কৃত কাজ কত? আমাদেরকে এরকম একটা ছোট্ট কোশ্চেন যদি করা হয়, যে কোনো একটা গ্যাস সিলিন্ডারের মধ্যে আমাদের অ্যাকচুয়ালি আবদ্ধ একটা গ্যাস আছে, গ্যাসের আয়তনটা বেড়ে 1 লিটার থেকে 1.75 লিটার হয়েছে। তাহলে ডিভিটা 1.75 লিটার মাইনাস 1 লিটার, 0.75 লিটার। এখন লিটারকে আমরা যদি কিউবিক মিটারে প্রকাশ করতে যাই, তাহলে একটু কনভার্সন গুলো আমরা আবার চিন্তা করি। 1 ডেসিমিটার কিউব মানে হচ্ছে 1 লিটার। কোথা থেকে আসে আমি আরেকবার একটু কনভার্সনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। 1 কিউবিক সেন্টিমিটারকে আমরা সাধারণত বলি 1 গ্রাম বা 1 মিলিলিটার। 1 ঘন সেন্টিমিটার পানির ভর 1 গ্রাম, এটা কিন্তু আমরা পড়ে আসছি। সো গ্যাসের বেলায় 1 ঘন সেন্টিমিটার গ্যাসের যে আয়তন, সেটাকে আমরা বলতেছি 1 মিলিলিটার। এখন তাহলে 1 ঘন সেন্টিমিটার কিউব যদি 1 মিলিলিটার হয়, দেখেন এইখানে 1 লিটার মানে হচ্ছে 1000 মিলিলিটার, মানে হচ্ছে 1000 ঘন সেন্টিমিটার কিউব। তাহলে 1000 × 10⁻⁶ ঘনমিটার, 10⁻³ কিউবিক মিটার। তাহলে 1 লিটার মানে হচ্ছে 10⁻³ কিউবিক মিটার। তাহলে 0.75 লিটার মানে হচ্ছে 0.75 × 10⁻³ কিউবিক মিটার। এখন এই পরিমাণ আয়তন বাড়ছে না, আয়তন বাড়লে সিস্টেমটা কাজ করতেছে, তাহলে এখানে কৃত কাজ কি হবে? ধনাত্মক হবে। তাহলে সিস্টেম দ্বারা কৃত কাজ।
dw ইকুয়ালস টু পি ইন্টু ডিভি। চাপ 1.2 বায়ুমণ্ডলীয় চাপ, তাহলে অ্যাটমসফেরিক প্রেসারকে আমরা প্যাসকেলে কনভার্ট করে নিব 101.325 ইন্টু ডিভিটা হচ্ছে 0.75 ইন্টু 10⁻³ এত জুল। তাহলে আমরা যদি গুণগুলা করে ফেলি 1.2 গুণন 101.325 গুণন 0.75 পাওয়ার -3 91.19 জুল। এই পরিমাণ কাজ কিন্তু সিস্টেমটা করতেছে, আপনি করতেছেন না। এই কাজটা আপনি সিস্টেম থেকে পাবেন, কারণ গ্যাসটা প্রসারিত হচ্ছে। সো কৃত কাজের হিসাব নিকাশ আমরা পেয়ে গেছি, ডিডব্লিউ নিয়ে আর কোনো চিন্তা নাই। এখন আসবো আমরা অন্তস্থ শক্তির পরিবর্তন ডিইউ নিয়ে। সো অন্তস্থ শক্তির পরিবর্তন ডিইউ। অ্যাকচুয়ালি অন্তস্থ শক্তিটা কি? একটা গ্যাসের বেলায় অন্তস্থ শক্তি হচ্ছে তার অণুগুলা যখন ছোটাছুটি করতে থাকে, এই অণুগুলার যে গতি শক্তি সেটাই আসলে অন্তস্থ শক্তি। আমরা যখন আদর্শ গ্যাস চ্যাপ্টারটা পড়ছি, ওইখানে কিন্তু পড়ছে একটা গ্যাসের যে গতি শক্তি সেটা পরম তাপমাত্রার সমানুপাতিক। তাহলে এই যে পরম তাপমাত্রা যতক্ষণ ধ্রুব থাকতেছে ততক্ষণ গ্যাসের অন্তস্থ শক্তির কোনো পরিবর্তন হয় না। যখনই আমি তাপমাত্রা বৃদ্ধি করি অন্তস্থ শক্তি বাড়ে, আর যদি তাপমাত্রা হ্রাস করি তাহলে অণুগুলার ছোটাছুটি কমে অন্তস্থ শক্তি কমবে। তাহলে আমরা এখানে বলতে পারি তাপমাত্রা বাড়ালে অন্তস্থ শক্তি বাড়ে। ডিউটা পজিটিভ হবে। আর তাপমাত্রা কমালে অন্তস্থ শক্তি কমে, ডিউটা নেগেটিভ হবে। তাহলে কখন পজিটিভ হবে কখন নেগেটিভ হবে সেটা আমরা জানলাম। যদি তাপমাত্রা ধ্রুব থাকে তাহলে গ্যাসের অন্তস্থ শক্তির কোনো পরিবর্তন হয় না। তাপমাত্রা ধ্রুব বা অপরিবর্তিত থাকলে, তাপমাত্রা ধ্রুব বা অপরিবর্তিত থাকলে অন্তস্থ শক্তির কোনরূপ পরিবর্তন হয় না, ডিউটা তখন 0 হয়। এখন এগুলা তো প্লাস মাইনাসের ব্যাপার হইলো, আমরা ডিউটা পরিমাপ করব কিভাবে, যে কোন একটা গ্যাসের অন্তস্থ শক্তি কতটুকু বাড়তেছে বা কতটুকু কমতেছে, এটার মেজারমেন্ট বা পরিমাপ কিভাবে করব, এটা হচ্ছে এখন জানার বিষয়। সো এইটা বোঝার জন্য আমি আপনাদেরকে আবার একটু পিছনে নিব। আমরা ভাতের পাতিলে যতক্ষণ ভাতটাকে গরম করতেছিলাম, চাল এবং পানি গরম করতেছিলাম, ঢাকনা কি শুরুতে নড়ছে? যতক্ষণ ঢাকনা নড়ে নাই ততক্ষণ কি কোনো কৃতকাজ হয়েছে? সো মনোযোগ দিয়ে এই জিনিসগুলা শুনবেন, ব্যাখ্যাগুলা মাথায় গেঁথে রাখবেন, কারণ বইয়ে এই জিনিসগুলা ডিরেক্টলি কোথাও বলা নাই, কোনো বইয়ে এই জিনিসগুলার প্রপার এক্সপ্লেনেশন ওইভাবে এত এলাবোরেটলি দেয় নাই। সো আবারও আমি রিপিট করতেছি, একটু মনোযোগ দিয়ে জিনিসটা শুনবেন, মনে রাখবেন। আমি যখন শুরুতে ভাতের পাতিলে ভাতটাকে বসায়া, চাল এবং পানি পাতিলের মধ্যে আছে, তাপ দিতে শুরু করছি, ঢাকনা নড়তে শুরু করার আগ পর্যন্ত কোনো কাজ নাই। তাহলে যতক্ষণ ঢাকনা নড়তেছে না ততক্ষণ কি হচ্ছে? ততক্ষণ এই তাপটা কই যাচ্ছে? ততক্ষণ এই তাপটা যাচ্ছে পানিটাকে তরল থেকে বাষ্পে পরিণত করার জন্য,
তার মানে দেখেন পানির অণুগুলোর ছুটাছুটি বাড়াচ্ছি, অন্তঃস্থ শক্তি বাড়াচ্ছি। চালটা আস্তে আস্তে ভাতে রূপান্তর করতেছি, অন্তঃস্থ শক্তি বাড়াচ্ছি। তার মানে যতক্ষণ শুধুমাত্র অন্তঃস্থ শক্তির পরিবর্তন হবে ততক্ষণ আয়তন ধ্রুব থাকে। সো অন্তঃস্থ শক্তির পরিবর্তন একটা ধ্রুব আয়তন প্রক্রিয়া। অন্যভাবে কথাটাকে আরেকবার বলি, আরেকটা এক্সাম্পল দেই। আমাকে যে বকা দিচ্ছিল শুরুতে, আমি কি শুরুতেই কোনো রিয়াকশন দেখাইছি? দেখাবো না তো, কারণ আমার 10টা পর্যন্ত বকা নেওয়ার অ্যাবিলিটি আছে। প্রথম বকা আমাকে দিছে, মন খারাপ। দ্বিতীয় বকা, বকা দেয় আমারে, আমি কিন্তু ভিতরে ভিতরে খেপতেছি, কিছু বলছি? বলি নাই। 10ম বকা পর্যন্ত আমি ভিতরে ভিতরে টকবক টকবক করতেছি, খেপি নাই। 11তম বকায় যে দিছি মাইর। তাহলে দেখেন 11তম বকার আগ পর্যন্ত কিন্তু আমার কোনো নড়াচড়া হয় নাই, কোনো কৃত কাজ করি নাই। 10ম বকা পর্যন্ত আমি কোনো কৃত কাজ করি নাই। তাহলে যতক্ষণ শুধুমাত্র অন্তঃস্থ শক্তির পরিবর্তন চিন্তা করব ততক্ষণ কৃত কাজ ডিডব্লিউটা 0। তার মানে যে পরিমাণ তাপ দিবেন পুরোটাই আমি কিসে রূপান্তর করব? অন্তঃস্থ শক্তিতে রূপান্তর করব। তাহলে এখন লেখা যায় শুধুমাত্র অন্তঃস্থ শক্তির পরিবর্তন হলে ডিডব্লিউ সমান 0। তার মানে ডিভি সমান 0। ডিডব্লিউ 0 হলে অবশ্যই ডিভি 0 হইতে হবে, কারণ গ্যাসের চাপ কখনো শূন্য করা সম্ভব হয় না। তাহলে ডিভি যদি 0 হয়, আয়তনের পরিবর্তন হয় না, এটা কি স্থির আয়তন প্রক্রিয়া না? তাহলে এটা হচ্ছে ধ্রুব আয়তন প্রক্রিয়া। এখন যদি ধ্রুব আয়তন প্রক্রিয়া হয়, দেখেন ডিডব্লিউ 0, তাহলে ডিকিউ সমান কি? ডিইউ লেখা যায় না? ডিকিউ সমান ডিইউ। তাহলে এখন একটা জিনিস খেয়াল করি, এখন তাহলে কতটুকু তাপ আমরা অন্তঃস্থ শক্তির পরিবর্তনে গ্রহণ করছি? সো ডিকিউ সমান কি? এন মোল গ্যাস যদি থাকে, এন কি প্রক্রিয়া? ধ্রুব আয়তন প্রক্রিয়া, সিভি। কতটুকু তাপমাত্রার পরিবর্তন করছি? ডিটি। আমি খেপতেছি, তাপমাত্রার পরিবর্তন হচ্ছে। ভাতের পাতিলটা আস্তে আস্তে গরম হচ্ছে, তাপমাত্রার পরিবর্তন হচ্ছে। তাহলে দেখেন অন্তঃস্থ শক্তির পরিবর্তন ডিইউ কিভাবে নির্ণয় করা যায়? এখান থেকে। এটা হচ্ছে অন্তঃস্থ শক্তির পরিবর্তনের জন্য যে সমীকরণ, সেটা ডিইউ সমান এন সিবি ডিটি। সো মাথায় রাখবো আমরা, শুধুমাত্র অন্তঃস্থ শক্তির পরিবর্তন যদি হয় তাহলে সেটা অবশ্যই একটা ধ্রুব আয়তন প্রক্রিয়া। সো ডিইউ সমান এন সিবি ডিটি। ওকে, সো আমরা তাহলে অলরেডি দুটো জিনিস পেয়ে গেছি, একটা হচ্ছে কি অন্তঃস্থ শক্তির পরিবর্তন, আর আরেকটা হচ্ছে কৃত কাজ। এখন এই দুইটার কম্বিনেশন থেকে কি আসবে? ডিকিউ আসবে, গৃহীত বা বর্জিত তাপ। তাহলে আমরা অ্যাকচুয়ালি গৃহীত বা বর্জিত তাপ যেটা আছে সেইটা মেজার করতে শিখবো। ডিকিউ, গৃহীত বা বর্জিত তাপ। সরি, ডিকিউ। এখন দেখেন এইখানে আমার একটা বস্তু তাপ গ্রহণ করতে পারে, তাপ বর্জন করতে পারে। তাহলে বস্তু তাপ গ্রহণ করলে, একটা বস্তু যদি তাপ গ্রহণ করে তাহলে তার আদি তাপের থেকে চূড়ান্ত তাপটা বড় হবে কিউ আই। এটা হচ্ছে আদি তাপ। কিউ এফ, এটা হচ্ছে চূড়ান্ত তাপ। এখন খেয়াল করেন, একটা বস্তু তাপ গ্রহণ করছে, একদম সহজ সরল এক্সাম্পল বলি। ধরেন আপনি একটা ভাতের পাতিল ভাত রান্না করার জন্য চুলায় চাপাইছেন। শুরুতে তার যে তাপ, সেই তাপ আছে ধরেন 200 জুল।
এখন আপনি ভাত রান্না করার জন্য বাইরে থেকে তাপ দিচ্ছেন না, তাহলে সে 200 জুল থেকে বেড়ে হয়তো বা 400 500 600 জুলে পরিণত হবে। তাহলে আদি তাপের তুলনায় চূড়ান্ত তাপ কি হবে? অবশ্যই বেশি হবে, কিউএফ টা গ্রেটার দেন কিউআই হবে। তাহলে এই ক্ষেত্রে তাপের যে পরিবর্তন ডিকিউ সমান চূড়ান্ত তাপ মাইনাস আদি তাপ, অবশ্যই এটা ধনাত্মক হবে। তাহলে সিস্টেম যদি তাপ গ্রহণ করে সেক্ষেত্রে ডিকিউটা ধনাত্মক। তাহলে সিস্টেম তাপ গ্রহণ করলে ডিকিউ ধনাত্মক, আর বস্তু যদি তাপ বর্জন করে দেখেন একটা বস্তু তাপ বর্জন করতেছে, সে তাপ ছেড়ে দিচ্ছে, তাহলে শুরুতে তার যে তাপ সেই তাপটা অবশ্যই শেষ তাপ থেকে কি হবে? বেশি হবে। বুঝিয়ে বলতেছি, ধরেন আপনি ভাত রান্না করা শেষ, চুলা থেকে পাতিলটা নামিয়ে আপনি টেবিলের উপরে রেখে দিচ্ছেন যে ঠান্ডা হোক, পরে ইনশাল্লাহ খাবো। তাহলে যখন আপনি টেবিলের উপরে পাতিলটা রেখে দিচ্ছেন, ও কি সময়ের সঙ্গে সঙ্গে তাপটা হারায় ফেলতেছে না? তাহলে ওর আদি তাপটা অবশ্যই চূড়ান্ত তাপের থেকে কি হবে? বেশি হবে। তাহলে এই ক্ষেত্রে ডিকিউ সমান কিউ এফ মাইনাস কিউআই যদি করি, এটা নেগেটিভ পাবো। সো সিস্টেম তাপ বর্জন করলে ডিকিউ নেগেটিভ। তো এই যে দেখেন জিনিসগুলা কিন্তু অ্যাকচুয়ালি আমরা ইজিলি মনে রাখতে পারি এক্সাম্পল আকারে। এখন চলেন এই যে তিনটা জিনিসকে আমরা ম্যাচ করে একটা ম্যাথ করব। এই ম্যাথটা আমার খুব পছন্দের ম্যাথ। প্রশ্ন, এই ম্যাথটা কেন পছন্দের ম্যাথ আমার? কারণ এই ম্যাথটার মাধ্যমে অ্যাকচুয়ালি আমরা অনেক কিছু কনসেপচুয়ালি শিখতে পারি। সো 1 গ্রাম পানি স্বাভাবিক চাপে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফুটালে 1672 কিউবিক সেন্টিমিটার বাষ্প পাওয়া যায়। অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি ও কৃতকাজ নির্ণয় করে। এটা হচ্ছে আমাদের কোশ্চেন, যে আমি 1 গ্রাম পানিকে স্বাভাবিক চাপে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফুটাবো, তাহলে 1672 ঘন সেন্টিমিটার বাষ্প পাচ্ছি। অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি কতটুকু হয়েছে এবং কৃতকাজ কতটুকু হয়েছে সেটা নির্ণয় করতে বলা হয়েছে। এখন দেখেন আমরা জানি ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডব্লিউ। এবার শুরুতেই আমার ডিকিউটা বের করে নেওয়া দরকার, যে কতটুকু তাপ আমার এখানে গ্রহণ বা বর্জন করা হয়েছে। তাহলে একটা জিনিস খেয়াল করেন, আপনি পানিকে ফুটাচ্ছেন, ফুটায় বাষ্পে পরিণত করতেছেন, সিস্টেমের ভিতরে কি আছে? পানি আছে, সে বাইরে থেকে তাপ গ্রহণ করে বাষ্পে পরিণত হচ্ছে। তাহলে সিস্টেম যদি তাপ গ্রহণ করে, এই গৃহীত তাপ ডিকিউটা পজিটিভ হবে না নেগেটিভ হবে? একটু আগেই বলছি সিস্টেম তাপ গ্রহণ করলে ডিকিউটা পজিটিভ হবে। তাহলে এইখানে আমাদের যে পানিটা আছে, এই পানিটা সিস্টেমের ভিতরে আছে, সে ফুটতেছে, উত্তপ্ত হচ্ছে, তার মানে সে তাপ কি করছে? গ্রহণ করতেছে, ডিকিউটা পজিটিভ হবে। তাহলে এই ডিকিউ এর ভ্যালুটা কত হবে সেটা দেখি।
ফুটাইতে গেলে অ্যাকচুয়ালি সুপ্ত তাপ লাগবে। আমরা কিন্তু এখানে কিছুই বলি নাই, 0 ডিগ্রি কিছু বলি নাই, খালি বলছি 1 গ্রাম পানি স্বাভাবিক চাপে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফুটাচ্ছি। তার মানে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শুধু ফুটানো নিয়ে চিন্তা করছি, সেক্ষেত্রে আমার শুধুমাত্র সুপ্ত তাপ আসবে। তাহলে ডিকিউ সমান এম ইন্টু এল ভি। এম কত? 1 গ্রাম 0.001, এল ভি 22,68,000 জুল পার কিলোগ্রাম, আর 0.001 কিলোগ্রাম। আচ্ছা, একটা জিনিস মাথায় রাখেন, পানির স্ফুটনের জন্য যে আপেক্ষিক সুপ্ত তাপ বা সুপ্ত তাপ যেটা, সেটা 22,68,000ও আছে, কোথাও কোথাও 22,70,000ও দেওয়া আছে। এইটা নিয়ে মারামারি করার কিছু নাই। প্রশ্নে যদি বলে দেয় সেটা ব্যবহার করবেন, যদি বলে না দেয় 22,68,000ও ব্যবহার করতে পারেন, 22,70,000ও ব্যবহার করতে পারেন। এটা নিয়ে কান্নাকাটি করার, মারামারি করার কিছু নাই, ঠিক আছে? তো আমি 22,68,000টা ব্যবহার করে স্বচ্ছন্দ বোধ করি। তাহলে এইখানে আমাদের যে টোটাল ডিকিউটা হবে 2268 জুল। তাহলে এই পরিমাণ তাপ আমি কি করছি? গ্রহণ করছি, অ্যাবজর্ব করছি। এইবার আসেন, আমার আয়তনের পরিবর্তন কত হয়েছে? শুরুতে 1 গ্রাম পানি ছিল, 1 গ্রাম পানির আয়তন কত? 1 ঘন সেন্টিমিটার। শেষে বাষ্প পাইছি 1672 ঘন সেন্টিমিটার। সুতরাং আয়তনের পরিবর্তন ডিভি, আয়তনটা বাড়ছে না কমছে? অবশ্যই বাড়ছে। 1672 মাইনাস 1 কিউবিক সেন্টিমিটার, তার মানে 1671 কিউবিক সেন্টিমিটার। এটা হচ্ছে আমার আয়তনের পরিবর্তন। তাহলে কিউবিক সেন্টিমিটারকে আমরা কিসে নিয়ে যাব? কিউবিক মিটারে নিলাম। এইবার দেখেন কৃত কাজ ডিডাব্লিউ সমান কি পড়ে আসছি? পি ইন্টু ডিভি। তাহলে পি, 1 বায়ুমণ্ডলীয় চাপ 101,325 প্যাসকেল ইন্টু 1671 ইন্টু 10⁻⁻6 এত জুল। তাহলে ডিডাব্লিউটা পেয়ে যাব আমরা এখান থেকে 101,325 মাইনাস 6 ইন্টু 1671, 169.3 জুল হচ্ছে কৃতকাজ মাত্র। তাহলে দেখেন 2268 জুলের মধ্যে 169.3 জুল হচ্ছে কৃতকাজ। তাহলে বাকি তাপটা কই গেছে? অন্তস্থ শক্তির পরিবর্তনে গেছে। তো আমরা কি জানি? ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডাব্লিউ। তাহলে এখান থেকে ডিকিউ হচ্ছে 2268, ডিইউ হচ্ছে জানি না, আর ডিডাব্লিউ হচ্ছে 169.3। তাহলে এখান থেকে আমরা যে ডিইউটা পাবো, সেই ডিইউটা হচ্ছে 2268 মাইনাস 169.3, 2098.7 এত জুল। এই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি অন্তস্থ শক্তির পরিবর্তন, কৃতকাজ এবং গৃহীত বা বর্জিত তাপের মধ্যে সম্পর্ক থেকে তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা। আজকের লেকচারটায় আমি আরেকটা জিনিস আপনাদেরকে শিখাবো, সেটা হচ্ছে এই যে অন্তস্থ শক্তির পরিবর্তন, এটা আসলে পথের উপর নির্ভর করে না, এটা শুধুমাত্র নির্ভর করে আদি ও চূড়ান্ত অবস্থার উপরে। সেটা আমি লিখে দিচ্ছি, অন্তস্থ শক্তির পরিবর্তন পথের উপর নির্ভর করে না, শুধুমাত্র আদি ও চূড়ান্ত অবস্থার উপর নির্ভর করে। এটা খুব ইম্পর্টেন্ট, এটা বোঝাটা ইম্পর্টেন্ট। আমি এখানে একটু অ্যানালজি দিয়ে আপনাদেরকে বুঝাবো। সো চলেন একটু অ্যানালজি দিয়ে বুঝাই।
ধরেন আমি এখানে কোন একটা বস্তুকে একটা বিন্দু থেকে আরেক বিন্দুতে নিব, এটা হচ্ছে এ বিন্দু, এখানে হচ্ছে বি বিন্দু। তাহলে এ থেকে বি বিন্দুতে আমি একটা বস্তুকে ধরেন এই পথেও নিতে পারি, আবার ঘুরে পেঁচে এই পথেও নিতে পারি। তো আমি এ থেকে বি বিন্দুতে একটা বস্তুকে যদি নেই, এখানে যদি আমরা উচ্চতার হিসাব করি যে এ উচ্চতা থেকে বস্তুটাকে বি উচ্চতায় নিছি, তাহলে বস্তুটার মধ্যে যে পটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তি স্টোরড হবে, খেয়াল করেন বি বিন্দুর বিভব শক্তির কোনো পরিবর্তন হবে? আমি কোন পথে বস্তুটাকে নিচ্ছি তার সঙ্গে কিন্তু বিভব শক্তির আসলে সম্পর্ক নাই। বিভব শক্তিটা ডিপেন্ড করে বস্তুটা কোন স্টেটে বা অবস্থায় আছে তার উপরে। আরেকটু বুঝিয়ে বলি, আমি কলমটাকে এখানে তুলে ধরলাম, এখন কলমটাকে সোজা তুলি আর এইভাবে বাঁকা করে এখানে তুলি, যে উচ্চতায় তুলতেছি সেই উচ্চতা অনুযায়ী এমজিএইচ পরিমাণ বিভব শক্তি তার মধ্যে জমা থাকবে। সুতরাং একটা বস্তুর মধ্যে সঞ্চিত যে বিভব শক্তি, ওইটাই হচ্ছে তার অন্তস্থ শক্তি। এখন অন্তস্থ শক্তি পথের উপরে নির্ভর করবে না, এটা নির্ভর করবে শুধুমাত্র কোথায় বস্তুটাকে রাখা হয়েছে তার উপরে। তাহলে দেখেন বি বিন্দুতে অন্তস্থ শক্তিটা যদি আমি বলি ইউবি, আর এ বিন্দুতে যদি অন্তস্থ শক্তিটাকে বলি ইউ এ। সাধারণত আমরা আসলে অন্তস্থ শক্তিটা মাপতে পারি না, আমরা মাপি অন্তস্থ শক্তির পরিবর্তন। দেখেন একটু আগে যে ম্যাথটা করলাম ওইখানে মেজার করছি কি অন্তস্থ শক্তির পরিবর্তন। আমরা যে সূত্রটা দেখছি অন্তস্থ শক্তির জন্য, দেখেন সূত্রটা যে দেখছি অন্তস্থ শক্তির পরিবর্তন ডিউ সমান এনসিবি ডিটি। আমরা সব সময় আসলে শক্তির পরিবর্তনটা মেজার করি, আমরা অন্তস্থ শক্তিটা মেজার করি না। তাহলে এই যে এখানে এ থেকে বিতে যখন নেওয়া হলো বস্তুটাকে, তাহলে আমার অন্তস্থ শক্তির পরিবর্তন ডি ইউ সমান ইউ বি মাইনাস ইউ এ। এখন আপনি কোন পথে নিচ্ছেন, পথ নাম্বার একে নিচ্ছেন না পথ নাম্বার 2 এ নিচ্ছেন, সেটাই কিন্তু ম্যাটার করতেছে না। সুতরাং যে পথেই একটা সিস্টেমকে এক অবস্থা থেকে আরেক অবস্থায় নেওয়া হোক না কেন, যদি আদি এবং শেষ অবস্থায় একই থাকে তাহলে অন্তস্থ শক্তির পরিবর্তন কি হবে, একই থাকবে। সো এই জিনিসটা খুব ক্লিয়ারলি আপনাদেরকে মাথায় রাখতে হবে। সো আজকের আলোচনাটা থাকবে আমার এই পর্যন্তই। আমি ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে যেটা করব সেটা হচ্ছে এই যে অন্তস্থ শক্তির পরিবর্তন নিয়ে আপনাদের গ্রাফ রিলেটেড কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করাবো, যে কিভাবে একটা গ্রাফের মধ্যে অন্তস্থ শক্তির পরিবর্তন বের করা যায়, কৃত কাজ বের করা যায়, তারপর ডিকিউ বের করা যায়। মানে এই তাপগতিবিদ্যার প্রথম সূত্র নিয়ে টার্ম হ্যাসটা করব, এবং তার পাশাপাশি আমি কিন্তু শুরুতেই বলতেছিলাম সিপি এবং সিভি এইটা নিয়ে বেশ ভালো টানাহেঁচড়া করার দরকার হয়। সো আগামী ক্লাসে আমি যে জিনিসগুলো আপনাদেরকে পড়াবো বলে দিচ্ছি। নাম্বার 1, গ্রাফ থেকে কিভাবে ডিইউ ডিকিউ এবং ডিডব্লিউ ক্যালকুলেট করা যায় এটা পড়াবো, ওটা রিলেটেড ম্যাথ করাবো। তারপর আমি পড়াবো সিপি এবং সিভি এর মান কিভাবে নির্ণয় করা যায় এবং এই সিপি এবং সিভি এর মধ্যে সম্পর্ক কি। ওকে, আজকে এই পর্যন্তই থাকতেছে।